অসম্ভব অসম্ভব অসম্ভব। এই আমি কি শুনছি, বিলাস নাকি মানুষের ভালো করার জন্য ওই কাকা বাবুকে ভোটে দাঁড় করাচ্ছে। এই যে এক গলা জল গঙ্গা জলে দাঁড়িয়ে যদি কেউ বলে, তবুও আমি কথাটা বিশ্বাস করতে পারবো না। তা ঠিক বৌদি, তুমি একদম ঠিক কথাই বলেছো। এতদিন ভূতটা চারদিকে শুধু ভূতই দেখছিল, তাই ভূতের মতো আচরণ করছিল। এখন ওই বন্ডির মতো সীতার দেখা পেতেই ভয়ে রাম নাম জপ করতে শুরু করে দিয়েছে। হেসোনা ঠাকুরপো হেসোনা, ওই লোকটাকে আমি খুব ভালো করে চিনি। ও যে কারোর ভালো করতে পারে এ আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। তা ঠিক, তবে বৌদি এও তো হতে পারে পরিবর্তনের তুলির টানে যেমন বর্তমান ক্যানভাসের ছবির রংটা বদলে গেছে, তেমনি হয়তো বিলাসদার চরিত্রটা বদলেছে চেতনা, মনুষ্যত্ব, মানবিকতাও। বিলাসদার ঠিক কথাই বলেছে বৌদি। বিলাসদারের পরিবর্তন আমি নিজে লক্ষ্য করেছি। সজল, কিন্তু কিন্তু কি করে বোঝাই তোমাদের? ওই লোকটাকে যে আমি খুব ভালো করে চিনি ভাই, দিনের পর দিন রাতের পর রাত ওই লোকটার সঙ্গে যে আমি কাটিয়েছি, তাই ও যে বদলে গেছে সেটা যদি হতো না তাহলে আমার চেয়ে বেশি খুশি কেউ হতো না ভাই। বৌদি, হ্যাঁ, কিন্তু জানো ভাই, রোজ সিঁদুর পরার সময় না আমার দু চোখে পেয়ে পড়ে অশ্রু ধারায়, সেটা বদলে যেত আনন্দের অশ্রু ধারায়। কিন্তু বিলাস বর্মন যে বদলে গেছে এ কথা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। আমার মনের অন্ধকারে যে কালো মেঘটা কখনোই আমার মন থেকে মুছে যাবে না। ঠিক আছে বৌদি, ঠিক আছে, তোমার মনের ওই অন্ধকারটা আমি কলকাতা থেকে ফিরে এসে দু হাত দিয়ে সরিয়ে দেব। আচ্ছা, তুমি কলকাতায় যাচ্ছ? হ্যাঁ, কলকাতায় যাচ্ছি। 3 দিনের জন্য কলকাতায় যেতে হবে আমাকে। হঠাৎ কলকাতা? আরে বাবা, কারখানার মেশিনগুলো সব খারাপ হয়ে গেছে। এই কথাটা আমি নিজে যেদিন বিলাসদাকে বললাম, সেদিন বিলাসদা আমার মুখ থেকে শোনার পরেই ভাবলো যে মেশিনগুলো পাল্টাতে হবে, না হলে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, শ্রমিকদের ক্ষতি হয়ে যেতে পারে। তাই বিলাসদা সিদ্ধান্ত নিল যে মেশিনগুলো সব বদলাতে হবে। আর সেই সিদ্ধান্তটা মেনে নিয়ে ওই মেশিনগুলো আনতে যাব আমি। ও, বুঝেছি। হ্যাঁ, শোন না সিদ্ধার্থ, আমি 3 দিন থাকবো না। আমার বোন বন্যশিকা একা বাড়িতে থাকবে, ওকে কিন্তু একটু দেখিস ভাই। আরে সেই দায়িত্বটা তুমি না দিলেও আমার ঠাকুরপো কিন্তু সেই দায়িত্বটা একবারে কাঁধে তুলে নেবে। ও বৌদি, তুমি না? হ্যাঁ বৌদি, তুমি না? আরে বাবা, আমি কিন্তু সব জেনে গেছি। আগামী 10 তারিখে তোমার সঙ্গে বন্ডির বিয়ের ব্যাপারটা। তবে শুধু আমি নই, কিন্তু এই গ্রামের প্রত্যেকটা মানুষ কথাটা জেনে গেছে ভাই। আরে জানবে না কেন? দেখতে হবে তো কার বোনের বিয়ে হচ্ছে। জানো বৌদি, এই সময় না আমার বাবা মা ওরা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার বোনটার বিয়ে আরো ধুমধাম করে দিতে পারতেন। হ্যাঁ বৌদি, হ্যাঁ, তুমি বিশ্বাস করো বৌদি, বিশ্বাস করো, একটা ধোঁয়াশা আজও আমার কাটেনি। আমি আর আমার বন্যশিকা তখন খুব ছোট। আমার এই সাপচা মনে পড়ছে, আমার বাবা না দিনের পর দিন ভীষণ টেনশন করতো। দিনের পর দিন টেনশন করতে কারখানার যে টেন্ডারগুলো পেতো না, একের পর এক হাতছাড়া হয়ে চলে যেত অন্য কোম্পানির কাছে। তাই তো বাবা কোম্পানি থেকে একদিন উদ্ভ্রান্তের মতো ছুটতে বাড়িতে এসে মাকে বললো আমি থানায় যাব। তখন আমাদের এই বনপলাশী গ্রামের বনপলাশী থানার বড়বাবু ছিলেন ওই আমাদের এই পাগল নারান্দা। জানো বৌদি, বাবা না থানা থেকে বাড়িতে ফিরে মাকে বললো খেতে দাও। মা বাবাকে খেতে দিল। তারপর বাবা অসুস্থ হয়ে পড়লো। তারপর বাবাকে নিয়ে বাবা বমি করতে শুরু করে দিল। আমি বিলাসদাকে ডেকে নিয়ে বাবাকে নিয়ে চলে গেলাম হাসপাতালে। বাবাকে ভর্তি করিয়ে দিয়ে অপেক্ষা করছি। এমন সময় বাড়ি থেকে খবর আসে, সজল তোর মা অসুস্থ হয়ে পড়েছে। আমি ছুটতে বাড়িতে গিয়ে আমার মাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করিয়ে দিই। ভর্তি করিয়ে দেওয়ার পর জানতে পারি খাবার থেকে ফুড পয়জন হয়েছে। পরদিন সকাল বেলায় 1 ঘন্টার ব্যবধানে আমার বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেল। মারা যাওয়ার আগে বাবা মা দুজনেই আমার হাত দুটো ধরে বলেছিল, সজল রে, তোর এই ছোট্ট বোনটাকে রেখে গেলাম। সজল, তুই ওকে মানুষ করিস, ওকে বড় করে তুলিস, অনেক বড়। জানো
বাবা মা মরে যাওয়ার পর আমি হয়ে যাই অসহায়। আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। এমন সময় দেখি ব্যাংক থেকে কয়েকজন লোক এসেছে আমাদের যা কিছু সম্পত্তি টাকা পয়সা ছিল সব নিয়ে যাওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম কেন? বললো তোমার বাবা ব্যাংক থেকে লোন নিয়ে কারখানাটা করেছিল, তাই লোনের টাকা শোধ করতে পারিনি, তাই তোমাদের যা কিছু আছে সব আমরা নিয়ে নেব। আমি যখন অসহায় কি করব ভেবে পাচ্ছি না, তাই ছোট্ট বোনটাকে মানুষ করতে শুরু করলাম। কঠোর পরিশ্রম বৌদি, কঠোর পরিশ্রম। ভাই চিন্তা করো না ভাই, কঠোর পরিশ্রম করেছো বলে আজ তোমার বিকল্প কেউ নেই। উপরালা আছে, সব ঠিক করে দেবে। জানি বৌদি জানি, আর জানি বলেই তো উপরওয়ালার উপর ভরসা রেখে আমি কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বৌদি। সিদ্ধার্থ শোন না, আমি না 3 দিন থাকবো না, 3 দিন আমি কলকাতায় যাবো। আমাকে একটু গোছগাছ করতে হবে, আমার ভোরের ট্রেনটাও ধরতে হবে। আমার বোন বন্যশিখা একা থাকবে, ওকে একটু দেখিস। আমার বোনটাকে বাড়ি আসার পর আমি ওকে একা রেখে কোথাও যাইনি রে, ওর যেন কোনো বিপদ না হয় এইটুকু তুই লক্ষ্য রাখি। আসি বৌদি আসি, সাবধানে চল্লিশ সিদ্ধার্থ আমাকে আবার ভোরের ট্রেনটা ধরতে হবে। সাবধানে যেও কিন্তু। আচ্ছা বৌদি, বাবার মুখে শুনেছিলাম কোম্পানির লসের জন্য নাকি সজলদার বাবা মা বিষকে আত্মহত্যা করেছিল, কিন্তু এখন সজলদার মুখে যা শুনছি তাতে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এত বড় বেইমানি কে করতে পারে? পুরনো কথাগুলো তুলে কি লাভ ঠাকুরপো? লাভ আছে বৌদি, লাভ আছে। দিনকাল পাল্টে গেছে, মাটি খুঁড়ি কিছু কিছু জায়গায় মানুষের কঙ্কাল পাওয়া যাচ্ছে বলো। তাই তো সরকার নড়ে চড়ে বসেছে, আদালতে কেস উঠছে, নেতা থেকে আমলাদের মতো কর্তা ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন, আবার কেউ কেউ জামিনে লুকিয়ে বেড়াচ্ছে। কিন্তু বৌদি, বিলাসদা এই ব্যাপারে তোমাকে কিচ্ছু বলেনি? তোমাদের বিলাসদা 24 ঘন্টার মধ্যে আমার সঙ্গে 24টা কথা হয়েছে সে ভালো করে বলে না ভাই। বৌদি হ্যাঁ গো, আমি যে নারী, কিন্তু নারী হয়েও যে আমি মাতৃসুখ তাকে দিতে পারিনি, তাই জন্য তো যন্ত্রণায় আমি যে মুখ বুজে থাকি। জানো ভাই, ওই বিলাস বর্মন অর্থ ছাড়া কিচ্ছু বোঝে না, আর নিজেকে ছাড়া কিচ্ছু জানে না, তাই একাকিত্বের যন্ত্রণা আমি বুকে নিবিড় নিয়েই যন্ত্রণা বুকে নিয়ে বেড়াতে হচ্ছে। বৌদি, কিছুক্ষণ আগে তুমি সজলদাকে বললে না চিন্তা করো না ভাই, ওপরওয়ালা আছে। এখন আমিও তোমাকে এক কথাই বলছি, চিন্তা করো না বৌদি, ওপরওয়ালা আছে। ঠাকুরপো বৌদি, ভুলে গেছিলাম, আমি আসি বৌদি, আমি আসি। আরে কোথায় যাবে গো ঠাকুরপো? পাশের গ্রামে যেতে হবে। পাশের গ্রামে একজন বাবা মা তাদের নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু মেয়েটা এখন পড়াশোনা করতে চায়। আমাকে আবার ওই কলকাতায় ওই খবরটা পাঠাতে হবে। আরে তাহলে তাড়াতাড়ি যাও, তোমাকে আর আটকাবো না। খবর লিখতে সাংবাদিক চললো ওই পাশের গ্রামে। মানবতার কলম ধরে জনগণের কাগজে সভ্যতার খবর লিখতে সাংবাদিক চলল পাশের গ্রামে। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে থাকার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে থাকার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। বিরাজ বর্মনের চাকরিগিরি করতে না একদম ভালো লাগে না, কিন্তু কি করব, টাকার কথা ভেবে অনেক কিছু মেনে নিতে হয়। এই যেমন ধরুন না আজকের কথা, আর সকাল থেকে না বাতে তালুটা চুলকাচ্ছে, ভীষণ চুলকাচ্ছে। মানে টাকা আসবে, কিন্তু কিভাবে আসবে সেটাই তো বুঝতে পারছি না। এসে গিয়েছেন? ও তুমি, আমি তো ভাবলাম বুঝি টাকা এলো।
তা কি ব্যাপার বলতো স্বপন? বিলাসবাবু হঠাৎ ফোন করে এই প্রকাশ্য দীপালোকে মানে হাত করতে ডেকে পাঠালেন কেন? এটা বলতে পারবো না, আমাকেও এখানে ওয়েট করতে বলেছে, নিশ্চয়ই কোনো চক্কর টক্কর আছে। কিন্তু ভাই এভাবে আর কতদিন আমরা চক্কর কাটবো বলতে পারবো? মানে মাঝে মাঝে না, মাঝে মাঝে নিজের উপরে ভীষণ ঘেন্না করে। রাতের অন্ধকারে আমার অস্তিত্ব, আমার ঘুমন্ত অবচেতন মনটাকে জাগিয়ে বলে, তুষার, এই তুষার, এসব কি করছিস তুই? তোর আদর্শে যে পচন শুরু হয়ে গেছে। ওই খাকি পোশাকটা পরা তোর কোনো অধিকার নেই। তোর মাথায় অশোক স্তম্ভ মানায় না। সত্যমেব জয়তো শব্দটা তোর শরীরে মানায় না। দুর্নীতি দমন করা তোর কবরে মানায় না। খুলে ফেল ওই পোশাক, খুলে ফেল। কিসের বাবু? ঘুমটা আমাদের ওরকম ভেঙে যায় রে স্বপন। আর তখনই চেতনাহীন কপালে বাষ্পের মতন জমা হয়ে যায় দুশ্চিন্তার ঘাম। জানেন তুষার বাবু, কলেজ লাইফে আমিও একটা সুস্থ সমাজের স্বপ্ন দেখতাম, কিন্তু তারপরে দেখলাম সমাজটা পাল্টে গিয়েছে। যার কাছে যত বেশি টাকা সমাজে সেই প্রতিষ্ঠিত। সে চুরি করে হোক, ছিনতাই করে হোক, দুর্নীতি করে হোক, আর সারা জীবন ছাত্র ঠেঙে সমাজ তৈরি করে ওই স্কুল শিক্ষক যখন অবসর নিয়ে পেনশনের 5,000 টাকা নিয়ে বাড়িতে ঢোকে, তখন তার আত্মীয় স্বজন পরিজন এমনকি তার স্ত্রীও বলে, এই লোকটা অপদার্থ, এই টাকায় কি সংসার চলে? ঠিক, তুই ঠিক বলেছো স্বপন। সেই জন্য আমি আমার ন্যায় নীতি আদর্শ কর্তব্যগুলোকে ডাস্টবিনে রেখে দিয়েছি, জমা করে রেখে দিয়েছি। এগুলোকে আর বের করতে যাবেন না স্যার, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আমাকে দেখে এতটা চমকে উঠবেন না, কারণ আমি আপনাদের মতন স্যারের কথা অনুযায়ী কাজ করছি। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু ওই প্রকাশ্য দীপালোকে কাজটা কি করছেন সেটাই তো বুঝতে পারছি। আমার কাজটা খুবই সিম্পল, ফোন করে বন্নিকে এখানে ডেকে আনা। সেটা বুঝলাম, কিন্তু এখানে হবেটা কি? খেলা হবে? সতের সাথে অসতের খেলা। আমি সারা জীবনে অনেক অন্যায় করেছি। এই বন পলাশীর মানুষদেরকে মানুষ বলে ভাবিনি, মনুষ্যত্বকে কোনো পাত্তাই দিইনি। তাই আমি আজকে সকলের কাছে ক্ষমা চেয়ে নেবো। আমি বিশাল অনুকম্পায় পড়ছি। বিশ্বাস নাটক বন্ধ করো বিলাসদা। নাটক নয় রে বন্যি, নাটক নয়। বিশ্বাস কর আমি সত্যি অনুতপ্ত। আর তাই তো আমি তোদেরকে সবাইকে ডেকেছি এই হাট খোলার মাঠে। এখানে গ্রামের 5টা মানুষ বাজার করতে আসে। তাই শোনো তোমরা, আজকে আমি যা করব সব কিন্তু তোমাদের সামনেই করব এবং তোমাদেরকে সাক্ষী রেখে করব। এই বিলাস বর্মন তোমাদের কাছে আজ ক্ষমা চাই। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না বিলাসদা। আমি জানি তুই আমাকে বিশ্বাস করতে পারবি না, এবং আমি এও জানতাম যে আমি যদি তোকে ডাকতাম তুই এখানে আসতিস না। তাই তো আমার অপাকে দিয়ে এখানে ডেকে পাঠিয়েছি, তাই না? আপনার কথা মতন ফোনটা করলেও মনটা কিছুতেই সায় দিচ্ছিল না। ভেবেছিলাম আপনার এর পেছনে কোনো গভীর চক্রান্ত আছে, কিন্তু এখন দেখছি আমার ভাবনাটা সম্পূর্ণ ভুল। বন্নি, তুমি খুশি হয়েছো তো? নিশ্চয়ই খুশি হয়েছি। বিলাসদা বা দাদার মতো বিলাসদা যদি সত্যিই তার অপরাধ স্বীকার করে নেয়, তাহলে বোন হিসেবে তো আমার খুশি থাকাটাই স্বাভাবিক, তাই না? তুমি বিশ্বাস করো বিলাসদা, বিশ্বাস করো, তুমি যদি সত্যি তোমার সমস্ত অপরাধ স্বীকার করে নাও, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওপর মহলে তোমার সাথে কথা বলবো, মানে যাতে তোমার স্বাস্থ্যের মেয়াদটা কিছু কমে, তার জন্য আমি ওপর মহলে কথা বলবো। না, তোকে এসব কিছু করতে হবে না। যদি পারিস ভাইফোঁটা, রাখি পূর্ণিমা তুই আমার সঙ্গে একটু দেখা করে যাস, বুঝলি? স্বপন, তোকে কিন্তু আমার সঙ্গে সারেন্ডার করতে হবে। আমি কেন? আমি তো যা করেছি আপনার কথাতেই করেছি। আরে আজকেও আমি বলছি তাই সারেন্ডার করবি। নিন তুষার বাবু, হ্যান্ডকাপ বের করুন। হ্যান্ডকাপ তো আমি আনিনি। তা আনবেন কেন? আজকালকার যুগের ঘুষখোর পুলিশ অফিসাররা ক্রিমিনালের বাড়িতে তো হ্যান্ডকাপ নিয়ে যায় না, যায় ফাঁকা মানি ব্যাগ নিয়ে ভর্তি করে আনা। একদম ঠিক কথা বলেছিস। আমি তো ভুলেই গেছি, তুষার বাবু তো আমাদেরকে অ্যারেস্ট করতে পারবে না। আরে বাবা, ও তো আমাদের মতো সমান অপরাধী। তাহলে আমরা 3জনই সারেন্ডার করবো, কেমন? কি কেলো? আরে বাবা, পুলিশ অফিসার আমি সারেন্ডার করবো, এটা কি প্রেস্টিজের ব্যাপার নয়? ও আচ্ছা, ঠিক আছে, এই নিয়ে সমস্যা তো। তবে কে আগে সারেন্ডার করবে সেটা কিন্তু ঠিক করবে বন্নি। হ্যাঁ তুই। মনে পড়ে ছোটবেলায় আমরা কানামাছি ভোঁবো খেলতাম। আজও ঠিক তেমনি ভাবে আমরা 3জন মিলে কানামাছি ভোঁবো খেলবো। তুই যাকে প্রথম ধরবি সেই প্রথম সারেন্ডার করবে, কেমন? তুই রাজি তো? ঠিক আছে, আমি রাজি। অপরাজিতা? হ্যাঁ স্যার।
ওড়নাটা পরিয়ে দাও চোখে। ও, হ্যাঁ, হ্যাঁ, এসো বন্নি। কানামাছি ভব যাকে পাবি তাকে আমাকে প্রথমে ধরলি? হ্যাঁ, প্রথম যখন তোমাকেই ধরেছি তখন তুমিই প্রথম সারেন্ডার করো। আমি তো সেই কবে থেকে সারেন্ডার করে আছি, এবার তুমি আমার কাছে সারেন্ডার করো। তার মানে এই শাড়িটা কে কিনে দিয়েছে রে? সজল, তাই না? তাই সজলের দেওয়া শাড়িটা তুমি খুলবে নাকি আমি নিজে হাতে খুলে দেবো? কোন সুরের বাচ্চা মাথা নিচু করে বসে আছে? মাথা তোল, তোল। আমার ফকির বিশ্বাস। এই মাথা তোল, মাথা তোল। দেখ দেখ তোদের নেতাকে কেমন ওর ইজ্জতটাকে নিয়ে ফুটবলের মতো খেলিয়ে খেলিয়ে গোল করছি। দেখ দেখ দেখ। আমি তাহলে কি করবো? আমি একটা জাতা মশাই। খুন বলুন, ধর্ষণ বলুন, এগুলো খুব পবিত্র কাজ। এই সময় ঠাকুর দেবতার নাম গান গাইতে হয়। কোনো জানা আছে কি? ওই মায়ের গান একটুখানি জানা আছে। তাহলে কি গান? ও বলো, আপনি মায়ের নাম গান করুন আর আমি ততক্ষণ মা যাত্রাকে কলঙ্কিত করে দিই। আমাকে তুই ছেড়ে দে সবর, আমাকে তুই ছেড়ে দে সবর। তোমারই ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কম কম কষ্টের কাজ। ও বনে এ বনে শোনো, এই তোমার উদ্দেশ্যে বলছি। যে ওর দিকে কাপড় এগিয়ে দেবে, ও তৃষ্ণার জল দেবে, ওর দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেবে, তাদের বাড়ির মা বোনেদের সঙ্গে একই কাজ করব, মনে থাকে যেন। বিলাস বর্মন, বিলাস বর্মন নাম আমার। বন্নি বন্নি শিখা বন্নি। হ্যাঁ বন্নি, কি অবস্থা হলো দেখতো। তুই আমাকে চার দেয়ালের মধ্যে চড় মেরে অপমান করেছিলিস, আমি প্রকাশ্য দিবালোকে তোর সম্মানহানি করলাম। আমি জানি এরপর তুই লজ্জায় ঘেন্নায় এখানে আর থাকতে চাসবি না। তবে বিশ্বাস কর, যেখানেই থাকিস না কেন, ভাইফোঁটা রাখি পূর্ণিমার দিন কিন্তু আমার সঙ্গে দেখা করতে আসিস। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করে থাকবো, কেমন? চলি। আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। মাথাটা সূর্য সেন, সদেরাও পপুলো চাকে, তোমরা কি চিনতে পারছো তোমাদের দলিত ধরিত্রী মাকে?
কিন্তু ঠিক চিনতে পেরেছি। তাই তো নগ্ন ধরিত্রীমার মুখে আমি জড়িয়ে দিচ্ছি আমাদের ভারতবর্ষে এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। কি গো ধরিত্রীমা, ওঠো, জাগো, আবার নতুন করে তলোয়ার ধরো, আবার তোমাকে যুদ্ধ করতে হবে। তোমার মুখের কোল থেকে রক্ত বেরোচ্ছে, সেই রক্তটা এই সভ্য সমাজে প্রত্যেকের মুখে লাগিয়ে দাও। তোমার চোখে কোনো যে কালি, সে কালি তোমার নয়, সে কালি আমাদের প্রত্যেকটা মানুষের। যে কালি তোমাদের সভ্য সমাজে প্রতিটা মানুষের চোখে মুখে লাগিয়ে দাও, সে কালি তাদের যারা পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করেছিল। আর যা দেখে রবি ঠাকুর লিখেছিল, বার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘর হয়নি কো ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আজ নারায়ণ পাগলা সেই রবি ঠাকুরের কবিতা চুরি করে লিখছে। সারা সমাজটা পিছে পিছে ভরা, মানবিকতায় লেগেছে যে খরা, শাসনে শোষণে ব্যথাতে ভরা এই তীর্থ নীরে, এই কলঙ্কময় ভারতবর্ষের সাগর তীরে। ওঠ 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 মা, ওঠ মা, তুই যা, তোকে জাগতে হবে। ওঠ ওঠ মা, ওঠ, তুই জাগ মা, যা। ভারত লক্ষ্মী ওঠো, জগত জনপূজা, দুঃখ দৈন সবনাশী, অরতুরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো সুখ সজ্জা, করো লজ্জা, পুন কমল কনক ঘন ধানে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তনুবাদ দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। জননী গোলহ তুলে বক্ষে, শান্তনুবাদ দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে ৬৩ কোটি নর নারী গো। ৬৩ কোটি নর নারী গো, ৬৩ কোটি নর নারী গো। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জনপূজা। শান্ত হতে বলছো, জোয়ারের সময় সমুদ্রকে বলছো শান্ত হতে, তুষারপাতের সময় পাহাড়কে বলছো শান্ত হতে। শৈলা তুমি
না, আমি শান্ত হতে পারছি না। ওই জোয়ারের সমুদ্র, তুষারপাতের পাহাড়, ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া, ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর যে অশান্ত, ইচ্ছা করছে গোটা বনবাসীকে ধ্বংস করে দিই, ইচ্ছা করছে নিধিকে শেষ করে দিতে, ইচ্ছা করছে শুয়োরের বাচ্চা বিলাস বর্মনকে গলা টিপে খুন করতে। না, আইন তুমি হাতে তুলে নিও না সোহেলদা। তারপর যদি তোমার জেল হয়ে যায় তাহলে বন্ডিকে কে দেখবে? আমি যে আর পারছি না মনসুর, আমি যে আর পারছি না। একটা অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। আমার বোন বন্ডির শিকার এই অবস্থার জন্য একমাত্র দায়ী আমি। সেদিন আমার বোনটা বারবার আমাকে নিষেধ করেছিল বিলাস বর্মনের দেওয়া চাকরিটা না করতে, এছাড়াও নিষেধ করেছিল এই গ্রাম ছেড়ে কলকাতায় না যেতে, কিন্তু আমি আমার বোনটার কোনো কথা শুনিনি। আর যদি আমি কলকাতায় না যেতাম তাহলে হয়তো আমার বোনের জীবনে এমন দুর্দিন নেমে আসতো না। হ্যাঁ, আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আমি এমনই হতভাগ্য দাদা যে তীরে এসেও তড়িটাকে ঘাটে ফেরাতে পারলাম না আমার এই বোনটাকে পাত্রস্থ করতে। এখন আমি কি করে ওর স্থির হয়ে যাওয়া চোখের সামনে গিয়ে দাঁড়াবো? বলতে পারিস মনসুর, বলতে পারিস আমি নিজেকে শেষ করে দেবো নাকি? আমি কিন্তু তোমাকে অনেক করে মানা করেছিলাম ভাই। বৌদি, হ্যাঁ, তখন যদি আমার কথা শুনতো আজ কিন্তু এই দিনটা ওকে দেখতে হতো না মনসুর। বৌদি শোনো, ঘাসও যেমন সবুজ তেমন বিছুটি পাতাও কিন্তু সবুজ। সব ঘাস যেমন মানুষ যেমন হয় না, তেমন মানুষের মতন দেখতে হলেও সব মানুষ কিন্তু মানুষ হয় না। তুমি ঠিক বলেছো বৌদি, তুমি ঠিক বলেছো। আমরা প্রত্যেকেই ওই বিলাসদাকে চিনতে ভুল করেছিলাম বৌদি, ভুল করেছিলাম। আমি এই সজল বলছি, কাল থেকে গায়ের প্রত্যেকটা বাড়িতে গিয়ে হাত জোড় করে বলবো তোমরা সবাই জাগো। তোমরা যদি না জাগো তাহলে আমার মতো বোনের এই দুর্দশার জন্য সবাই তোমাদের দিকে আঙুল তুলে চিৎকার করে বলবে ওই যাচ্ছে সেই ধর্ষিতা মেয়েটা। তোমরা সবাই জাগো। হ্যাঁ মনসুখ, হ্যাঁ সজল, আমরা এই গ্রামের মানুষদের জাগিয়ে তুলতেই হবে। তারা যে অসহায়তার আফিন খেয়ে ঘুমোচ্ছে, তাদের মেরুদণ্ডটা গেছে বেঁকে। তাই তো আজ বন্যির অপমানে ওরা চোখে দেখতে পাচ্ছে না। ওদেরকে বলতে হবে বন্যির অপমানের বদলা ওদেরকে নিতেই হবে। বৌদি, হ্যাঁ জানো, ওই বিলাস বর্মনের অট্টালিকা কিন্তু ভাঙার কাল থেকেই আমাদের জাল বুনতে হবে। আর আমাদের বন্যিকে জাগিয়ে তুলতে হবে আগুন। আর ওকে যুদ্ধের জন্য রেডি করে ওই পোশাক পরিয়ে ওই জয়ের রথে তুলে দিয়ে কপালে এঁকে দেব জয়ের তিলক। মন্দির সপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শীতল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শীতল ভাঙা। তারা কি ফিরবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ ওই অস্ত্রতলে, মুক্তির মন্দির সপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে, লেখায় আছে অশ্রু জলে, লেখায় আছে অশ্রু জলে। কোথা হতে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা, কোথা হতে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না।
কাঁদছিস, তোর চোখে জল, কাঁদিস না, কাঁদিস না রে মা, কাঁদিস না। ওরে তোর এই বুড়ো ছেলেটার কাছে তোর চোখের জলের দাম যে অনেক। আকাশ ভরা বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে, আর ধরিত্রী মা সেই কান্নাকে বুকে ধরে ফসল ফলায় তার সন্তানদের জন্য। কাঁদিস না ওরে মা, তোর যে এখন অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। ওর মা, ওর মা হোক। না না কাকা বাবু, আমি আর কিচ্ছু করতে পারবো না। আমার জীবন অঙ্কের হিসেবগুলো কেমন ওলট পালট হয়ে গেছে। কারোর জন্য কিচ্ছু করার ক্ষমতা আমার আর নেই কাকা বাবু। আমি অবাক হয়ে যাচ্ছি, জানি আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি এতদিন কাদের জন্য লড়াই করেছি, কাদের জন্যে? একদল কাপুরুষের জন্য। বিশ্বাস করুন কাকা বাবু, ওই জানোয়ার বিলাস বর্মন আমাকে যতখানি না আঘাত দিয়েছে তার থেকে অনেক বেশি আঘাত দিয়েছে গ্রামের এই মানুষগুলো, যারা যারা চোখ বুঝে মেনে নিল একটা সভ্যতার ধ্বংসকে। ওদের দোষ দিয়ে কোনো লাভ নেই রে মা, প্রাণের ভয়ে ওরা সভ্যবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে ওদের সত্তা। কিন্তু কাকা বাবু, ওরা ভয় পায় বলেই তো ওদেরকে বিলাস বর্মন ভয় দেখাতে সাহস পায়। একথা ওরা জানলেও মুখ ফুটে কিছু বলতে পারছে না বন্নি, কারণ কারণ ওই বিলাস বর্মনের কাছে গ্রামের সিংহবাগ চাষির জমি বন্ধক রাখা আছে। যাদের কাছে সূর্যের গুরুত্ব যতটা, একজন চাষির কাছে তার জমির গুরুত্ব ঠিক ততটা। তাই জমি হারানোর ভয়ে ওরা মুখ ফুটে কিছু বলতে পারছে না। বলবে বলবে সিদ্ধার্থ, বলবে ওরা ওরা আবার সবাই মিলে বলবে। না না বাবা, না, তার কোনো দরকার নেই। আমি চাই না বন্ডির আবার নতুন করে ক্ষতি হোক। তাই আমি চাই। কি চাও তুমি? আমি চাই এই ঘটনাটাকে দুর্ঘটনা মনে করে ভুলে যেতে, আর খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করে কলকাতা চলে যেতে চাই। অসম্ভব, আমার পক্ষে এটা আর সম্ভব। হ্যাঁ কাকা বাবু, বিশ্বাস করুন, আমি আপনাদের সত্যি খুব ভালোবাসি, সিদ্ধার্থকে তো ভালোবাসি, আর সেই জন্যই আমি চাই না কেউ আপনার দিকে আঙুল বাড়িয়ে বলুক যে আপনি একটা ধর্ষিতা মেয়ের শ্বশুর মশাই। আমি এটাও চাই না কেউ সিদ্ধার্থর দিকে আঙুল বাড়িয়ে বলুক ও একটা কলঙ্কিনী মেয়ের স্বামী। তাই এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়। বরং আমি আগামী দিনের লড়াইয়ের জন্য নতুন করে আমার দু নয়নে আমি আগুন জ্বালাতে চাই, আগুন। আমিও তাই চাই রে বন্ধু, আমিও তাই চাই। আমি যে শয়তানটা তোর এত বড় সর্বনাশ করেছে, আমি চাই তুই নিজে হাতে তাকে শাস্তি দে। এসেই তো বলেছে, আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। কেন এখানে বোঝা দেখতে? উত্তেজিত হবে না। আসলে তিস্তা দেবী থানায় একটা এফআইআর করছে ওই বন্নি, মানে কি বলে, বিলাস বর্মনের নামে। উনি নাকি বন্নি নামে কোন একজন মেয়েকে রেপ করেছে। একটু জিজ্ঞাসাবাদ করবো এই আর কি। তাই এখানে বন্নিকে। আপনার কি ভুলে যাবার রোগ আছে? একটু আছে। ইমিডিয়েট ডাক্তার দেখান। বলা যায় না কোন দিন হয়তো ভুল করে বউয়ের বদলে মেয়ের সঙ্গেই রাত কাটিয়ে ফেলবেন। জিজ্ঞাসা করছে সেটাই বলুন। ব্যাপারটা নিয়ে আমাকে আবার ইনভেস্টিগেশন করতে হবে। ওকে, আপনি কি বলনি? আগে হ্যাঁ। বেশ, তাহলে বলুন তো, বিলাসবাবু যখন আপনার রেপ করেন তখন আপনার শরীরে ঠিক কোথায় কোথায় হাত দিয়েছিলেন? একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও বোধহয় জানেন না দেখছি। আর রাগ করছেন কেন? ডিটেলসে না জানলে কেসটা আমি সাজাবো কি করে? ঠিক আছে, আপনি বলুন তো, আপনি তো প্রথমে ওনাকে হাটকোলা থেকে বাড়িতে নিয়ে আসেন, তা যখন আপনি নিয়ে আসেন তখন উনি কি পরেছিলেন? নাকি একদম গেট আউট
Get out! I say you get out! কথা দেবেন না, বুঝেছেন? এখন যেটা জিজ্ঞেস করছে সেটাই বলুন। আচ্ছা বলুন তো, আপনি যখন প্রথমে ওকে ওই অবস্থা দেখলেন তখন আপনার কি মনে হয়েছিল? যে বিলাসবাবুকে জোর করেছিলেন নাকি উনি স্বেচ্ছায়? ডিসকাস্টিং! আপনার কথায় উত্তর দিতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। বললে তদন্ত করব কি করে? আচ্ছা আপনি বলুন তো ঠাকুমা, আপনি যখন প্রথমে ওনাকে ওই অবস্থায় দেখলে তখন ওনার শরীরে ঠিক কোথায় কোথায় রক্ত লেগেছিল? অন ডিউটিতে একজন পুলিশ অফিসারকে আপনি চড় মারলেন। আর একটা বাজে কথা বললে রান্নাঘর থেকে আঁশবটিটা এনে তোর গলাটা কাটবো রে ঠাম্মা। তখন বুঝবি এই বুড়ি পুরনো চাল হলেও ভাগতে পারে। ঠিক আছে, আমিও দেখবো। চলি। দাঁড়ান অফিসার, বলুন। এতক্ষণ আপনি অনেক কথা বললেন, আমরা শুনলাম। এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, দয়া করে আপনি তার উত্তর দিয়ে যান। বলে যান। আমি শুনেছি আপনার বাড়িতেও নাকি একটা কম বয়সী মেয়ে আছে। আপনার মেয়ে আছে, তা ধরুন তাকে যদি কেউ এইভাবে ধর্ষণ করে, তা আপনি কি আপনার তদন্তের নাম করে এই সব কথাগুলোই আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করবেন যেগুলো আপনি আমাকে করলেন? এই ধরুন ধর্ষণ হয়ে যাবার পর আমার শরীরে কি কি পোশাক ছিল, ধর্ষণ হয়ে যাবার পর আপনার মেয়ের শরীরের কোন কোন জায়গা থেকে রক্ত বেরিয়েছিল, ধর্ষণকারী জোর করে আপনার মেয়েকে ধর্ষণ করেছিল নাকি আপনার মেয়ে স্বেচ্ছায় গিয়েছিল, এই সবগুলোই লিখবেন তো আপনার হাতে ধরাই ডায়েরিতে। ভয় পেয়ে গেলেন অফিসার? নিজের মেয়ে বলেই ভয় পেয়ে গেলেন? যে ঘটনা ঘটেনি বা ভবিষ্যতে হয়তো ঘটবেও না, সেই ঘটনাটাকে চিন্তা করেই ভয় পেয়ে গেলেন। আর কতদিন আপনি ওদের চামচাগিরি করবেন অফিসার? একটা কথা কেন ভুলে যাচ্ছেন? যে লোকটা ঈশ্বর মানে না, যে লোকটা কোনো মানুষকে সম্মান দেয় না, যে লোকটা তার স্ত্রীকে সম্মান দেয় না, স্বার্থ পুড়িয়ে গেলে সেই লোকটা আপনার পেটেও লাথি মারতে পারে। কথা বলেছে অফিসার। আপনি যে পোশাকটা পরে আছেন সেটা দুর্গা পুজো বা ঈদ উপলক্ষে বাজার থেকে কিনে আনা কোনো পোশাক নয়, যেটা পরে আপনি স্টাইল করবেন। সমাজের কাছে এই পোশাকটার গুরুত্ব অনেক অনেক বেশি। তাহলে কেন 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 এই পোশাকটার অমর্যাদা আপনি করছেন? যদি পারেন তো প্রকৃত অপরাধী খুঁজে বার করে তাকে উপযুক্ত শাস্তি দিন, শাস্তি দিন। হ্যাঁ হ্যাঁ অফিসার, ঘুষের লোভে নিজের ইজ্জত, নিজের মান, বিবেক, মনুষ্যত্ব সবই তো বিসর্জন দিয়েছেন। আজ সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি, মানে আমি জানি না বলাটা উচিত কিনা, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, একদিন হয়তো শোনা যাবে টাকার লোভে ওই বিলাস বর্মনের কাছে আপনি আপনার মেয়ে আর বউটাকেও বিক্রি করে দিয়েছেন। একটা ছবি দেবেন স্যার, বাঁধিয়ে রাখবেন। আসুন। বাড়িতে বসে বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু রোদে পুড়ে জলে ভিজে মাঠে নেমে ভোটে লড়াই করতে গেলে বোঝা যায় যে আসল নেতা কতটা কঠিন। এনিওয়ে, আজ তোমার দিন তুমি বললে, বাট আমার দিন যেদিন আসবে সেদিন কিন্তু আমিও বলবো। কেমন? চলে। অনেক হয়েছে বলি, অনেক হয়েছে। আর নয়, আজ পুলিশ বাড়ি বই যা নয় তাই অপমান করে গেল। কাল গ্রামের 5 জন 5 কথা বলবে। তাই বলছি তুমি আর আমি আমরা শহরে চলে যাই। চলো না না সিদ্ধার্থ, শহরে যাওয়া তো দূরের কথা, যতক্ষণ ওই জানোয়ারটাকে আমি নিজের হাতে শাস্তি দিতে পারছি তখন শহর তো কোন ছাড়। এই বনপলাশি গ্রাম ছেড়ে আমি পাশের গ্রামেও যাব না। এই তো দেবী দুর্গার মতন কথা। এবার অসুর নিধন যজ্ঞ শুরু হবে। দেবী দশভুজা নিজে হাতে অসুর বন্ধন করবে। আমি যাই বরণ জ্বালাটা সাজিয়ে ঠাম্মি, এই যুদ্ধে যদি মরে যাস মরে যাবি। বৌমার মৃতদেহ দেখেছি, নাথ বউয়ের মৃতদেহ দেখবো, তবু আমি কাঁদবো না, এক ফোঁটা চোখের জল ফেলবো না।
হলে জিতে ফিরিস। আমি তোর কপালে রাজ তিলক দেখতে চাই রে বন্যি, রাজ তিলক দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, তাই হবে ঠাম্মি, তাই হবে। ওই শয়তানটাকে আমি নিজের হাতে শাস্তি দেব। আমি এমন শাস্তি দেব ওকে যে আগামী জন্মে এই পৃথিবীর বুকে কেউ আর বিলাস বর্মণে জন্মগ্রহণ করবে না। মনুষ্যত্বের হাড়ি কাটে নৈরাজ্যের সম্রাট ওই বিলাস বর্মণকে আমি বলি দেব। তারপর সেই রক্ত তিলক করে আমার কপালে পড়ে আমি যাব ঠাম্মির কাছে। আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি সেই অসুর নিধন যজ্ঞ, সেই অসুর নিধন যজ্ঞ। হ্যাঁ, আমি সেই একদিন আমার মিথ্যে পোশাক খুলে ফেলে আমি হয়ে উঠবো অসামান্য। খোলা চুল, মেঘের মতো রাখবে একবার খোলা পিঠ, দু চোখে জ্বলবে আগুন, কপাল ঠিক বেরোবে ভয়ঙ্কর তেজের অস্থি, হাতে ঝরছে উঠবে গর্ব, দুপায়ে আগুনে বেজে উঠবে রণদুন্দুভি, প্রচণ্ড হাসিতে ফেটে পড়বে আকাশ, দেবতার আতঙ্কে স্তব্ধ হয়ে পড়বে। ও মেঘ অঙ্কুরাঙ্কুরাং, উত্তকেশিত তর্বুজাং, দক্ষিণাঙ্কুরানিকাং, পুণ্যবলে বিভূষিতাং, প্রচণ্ড দাবানলের মতো কত থাকবো আমি। আমার এগিয়ে যাবার পথে দুপাশে পড়ে থাকবে অসংখ্য মুন্ডহীন দেহ, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হে আমি সেই মেয়ে। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বসাধ্যে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। মনীষিকা পাগল হয়ে গেছে। ও যতই তুমি ত্রিশূল হাতে এই মৃত্যু মঞ্চের আয়োজন করো না কেন, এই বন পলাশী শেষ কথা বলবে এই বিলাস, বিলাস বর্মণ। আল্লাহ ভগবান, আগে আমি তো তাই বলছিলাম বাবু, কিন্তু আমরা লোকেরা তো শুনছে না। এই তুই কে? প্রশান্ত ভট্টাচার্য নাম শুনেছে? না, সে আবার কে? এই অধর্মের নাম প্রশান্ত ভট্টাচার্য। সে নয় বুঝলাম, তো এখানে কি দরকার এখানে ঢুকে পড়েছিস? আমরা পেছন। আল্লাহ ভগবান, কথাটাকে পুরো কমপ্লিট করতে দিন স্যার। বল বল বল, কি বলতে যাচ্ছ? আমার সন্ধানে ভালো মহিলা আছে, লাগলে বলবেন। মহিলা? ভালো ভালো মহিলা? বলছিলাম সেগুলো কিরকম একটু বল দেখি। বাংলাদেশের ইলিশ, পেটি সারা একদম চাক 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 করছে, দিল টাক টাক করছে, উঠতি বয়স, ছেলেরা সব সময় পেছনে লেগেই থাকে। বলেন তো, সর্বদা উনি বড় কাপড়ে থাকে, লাগলে বলবে। লাগবে লাগবে লাগবে। বলছিলাম কি তোর এই বাংলাদেশের ইলিশকেই আমার লাগবে। বলছিলাম হ্যাঁ রে, তোর এই বাংলাদেশের ইলিশকে দেখতে কেমন রে? 3 ভাগ, 1 ভাগ ক্যাটরিনা, 1 ভাগ করিনা, 1 ভাগ নাগিনী। অসাধারণ অসাধারণ অসাধারণ। তা হ্যাঁ রে, এটাই তো বাংলাদেশের ইলিশ, তাই না? কেনিয়ার মতন চোখ, করিনার মতন ফিগার, আর নাগিনীর মতন ছবল। বলছিলাম কি এই বাংলাদেশের ইলিশকেই আমার চাই, বুঝলি? যত টাকা লাগে, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, কারণ আমি তো জাত সাপুরে খেলতে গেলে একটু বিষধর সাপ নিয়েই খেলা করব, কেমন বুঝলি? তাহলে স্যার আপনার বাগান বাড়ির ঠিকানাটা দিন। হ্যাঁ শোন, ওই পলাশডাঙ্গা থেকে ডান দিকে ঢুকে যাবি। হ্যাঁ, ওখানেই আমার বাগান বাড়ি রয়েছে। শোন, মনে করে কিন্তু কাল ঠিক রাত 10টার মধ্যে চলে আসবি। চিন্তা করবেন না স্যার, কালই আপনার জন্য আমি
আমি জ্যান্ত ইলিশ নিয়ে পৌঁছে যাবো। তবে কিন্তু স্যার হ্যাঁ সঠিক দাম দিতে পারবেন তো? দাম না পেলে ইলিশ রানী পরকা খুলবে। আরে ওসব নিয়ে চিন্তা করিস না, একদম প্রপার দাম পেয়ে যাবি। স্যার এসে গেছেন স্যার। ও তাই? তা যাকে সঙ্গে করে আনতে বলেছিলাম তাকে এনেছিস তো? বাইরে আছে স্যার। যা ডেকে নিয়ে যা। এই বলছিলাম প্রশান্ত, তুমি তাহলে আমার এই বাড়ির এই গোপন দরজা দিয়ে পালিয়ে যাও। তবে মনে রেখো কিন্তু কাল ঠিক রাত 10টা এবং আমার এই বাগান বাড়িতে, কেমন? কোট আল্লাহ ভগবান। ওকে তাহলে স্যার আমি চলি। স্যার যাওয়ার সময় বলছি এখন থেকে আপনি চিন্তা করুন কি খাবেন, ভাপা না পাতুরি, আমি কেটে পড়ি। শালা এই না হলে ভাগ্য। কাকা আমাকে এখানে ডেকেছো কেন বিলাস? কাকা বাবু, আরে স্বপন তুই কাকা বাবুকে কিছু বলিস নি? আর কি করে বলবো, উনি তো আসতেই চাইছিলেন। ও আচ্ছা আচ্ছা। কাকা বাবু আপনি নিশ্চয়ই শুনেছেন যে প্রকাশ্য দিবালোকে আমি বন্যিকে ধর্ষণ করেছি। তো বিশ্বাস করুন আমি এটা আমার জন্য করিনি, যা করেছি সব আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ আপনার জন্য, আপনার জন্য। বিশ্বাস করুন সমস্তটাই আপনার জন্য করেছি। আপনি ভালো করে একবার ভেবে দিন। আপনি পঞ্চায়েত নির্বাচনের আগে সিঁদুর সঙ্গে বন্যির বিয়ে দিয়ে দিন। একটা ধর্ষিতা মেয়েকে বৌমা করেছেন শুনলে জনগণের কাছে আপনার সিম্প্যাথি ক্রিয়েট হবে। ব্যাস তারপর ধর্ষিতা বৌমাকে নিয়ে একদম হুটখোলা জিপে করে আপনি প্রান্ত থেকে উপ্রান্তে ছুটে গিয়ে বক্তৃতা দিন। দেখবেন আপনার বিপক্ষের প্রার্থী আপনার বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি, সব ভোট একেবারে আপনার ঝুলিতে। ভোটে আমি দাঁড়াচ্ছি না। দাঁড়াতে তো, আর যদি দাঁড়াতেই হয় তা তোর বিরুদ্ধে আমি আদালতের কাঠ গড়ায় গিয়ে দাঁড়াবো। এ কি বলছেন আপনি কাকা বাবু? হ্যাঁ ভালো কথা স্বপন, আজকাল ভোটে কিন্তু ওই ফিল্ম স্টারদের আনাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, বুঝলি? ফিল্ম স্টারদের আনতে হবে কিন্তু। আর মিছিল হবে না স্যার? মিছিল হবে, মিছিল হবে। তুই এক কাজ কর, তুই সারা গ্রাম ভালো করে খুঁজে দেখ, বয়স হয়ে গেছে এরকম একজন চাষিকে দেখে ওকে মেরে ফেল, বুঝলি? তারপর কাকা আপনি বলবেন ওই চাষিটা আপনার দলের লোক ছিল, বিরোধী পক্ষ ওকে মেরে দিয়েছে। ব্যাস ব্যাস, যতক্ষণ না ওই মরা পচে দুর্গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার মিছিল ছেড়ে কেউ যাবে না। ফুলের মতো একটা নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে তুমি আজকাল আমার ভবিষ্যতের আলো জ্বালাতে চাইছো? চাইছি, আমি চাইছি। একবার ভালো করে ভেবে দেখুন তো, আপনি ভোটে জিতে গেলেই আরে বাবা ভুয়া ভারত তো আপনাদের। আরে বাবা ওই সিধু ও এখন একটা পত্রিকার সামান্য সাংবাদিক, ও হয়ে যাবে একটা পত্রিকা অফিসের মালিক। আপনারা ভালো মন্দ খেতে পারবেন। তারপর আপনার মা বয়স হয়েছে তো, যদি অসুস্থ হয়ে পড়ে ভালো নার্সিংহোমে ওকে চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন। তারপর মরে গেলে ঘটা করে দুর্গাপুজোর মতো শ্রাদ্ধ করতে পারবেন। এক কথায় লাভ কার? আপনার, আর খরচ কার? আমার। না কাকা বাবু না, সময় এবং অর্থ দুটো কোনোই আমি এমনি এমনি খরচ করি না। ভালো করে শুনে দেখুন, ভোটে আপনাকে দাঁড়াতেই হবে। আর যদি পারেন ওই বন্যিকে নিয়ে আপনি এখান থেকে কলকাতায় চলে যান, কারণ বন্যি আপনার কথা শুনে চলে। কলকাতায় নিয়ে চলে গেলে আপনাদের থাকা খাওয়া সমস্ত খরচ আমি দিয়ে দেবো। আর ওই বন্যি যদি দ্বিতীয়বার আমার বিরুদ্ধে ফনা তোলে তাহলে কিন্তু আমি ওকে। এইবার তোর আসল রূপটা আমি দেখতে পেলাম বিলাস। তবে শুনে রাখ হারামজাদা, কান খুলে তুই শুনে রাখ, তোর হাতে হাত করি যতক্ষণ না এই পর্দা পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। কাকাবু, হ্যাঁ কাকাবু, দয়া করে আমার না কাকাবু, কাকাবু আপনি সত্যি চলে যাবেন, তবে যাওয়ার আগে এই অধমের একটা শেষ প্রণাম আপনি গ্রহণ করে যান কাকা বাবু। একটা শেষ প্রণাম। কাকা বাবু আরে মানুষটা মরে গেছে, তোর কোনো সিম্প্যাথি ক্রিয়েট হয়নি এখনো? আমার সঙ্গে থেকে থেকে তুই যেন কেমন নিষ্ঠুর হয়ে যাচ্ছিস, বুঝলি? তুই এক কাজ কর, এক্ষুনি গিয়ে তুষার বাবুদের খবর দে যেন ইমিডিয়েট আমার বাড়িতে চলে আসে, বুঝলি? যা এক্ষুনি যা। ওকে স্যার।
বলেছিলাম না এরা সবাই আমার রঙ্গমঞ্চের এক একজন হাত পানাড়া কাঠের পুতুল। এবার আমি 6 মারবো, 6। তিস্তা সর্বনাশ হয়ে গেছে, তিস্তা সর্বনাশ হয়ে গেছে। আমি খুন করে ফেলেছি। এই দেখো, তিস্তা বিশ্বাস করো আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। আমি রাগের মাথায় খুন করেছি। লোকে একটা বিড়াল কুকুরকে মারতে গেলেও তোর সময় চিন্তা করে, আর তুমি একটা জলজান্ত মানুষকে খুন করে ফেলে। তুষারবাবু, আমার বউ পাগল হয়ে গেছে। এই দেখুন আমাকে গুলি করতে যাচ্ছে। এই দেখুন। আরে কি হয়েছে ব্যাপারটা খুলে বলুন। আরে দুর্বাবু বলছি তো শোন না, কাকাবাবু তো খুব সজ্জন মানুষ। উনি আমার বাড়িতে এসেছিলেন, এসে বললেন আসলে তিস্তার কাছেই এসেছিল। আসলে আপনার মনে আছে ওই বন্যির ব্যাপারটা নিয়ে আমার নামে একটা এফআইআর করেছে। হ্যাঁ, তাহলে এবার যদি কোর্ট কাছারি হয় তাহলে ওই বন্যির সঙ্গে এদের পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই উনি তিস্তাকে রিকোয়েস্ট করলেন যাতে ওই এফআইআরটা তুলে নেয়। আর তখনই রেগে গিয়ে ও খুন করে দিল। হ্যাঁ, আরে বাবা আমারও কি বিশ্বাস হচ্ছিল। আপনি ওকে অ্যারেস্ট করুন, আপনি ওকে অ্যারেস্ট করুন। Now you are under arrest. এই সব সাজানো এই শয়তানটার নাটক। সব বুঝতে পারছি। আমার সামনে আপনি পিস্তল নিয়ে বিলাসবাবুকে মারার জন্য চালালেন, এরপরও আপনি বলবেন যে খুনটা আপনি করেননি। হ্যাঁ, আমি বারবার একই কথা বলবো, এই শয়তানটা সব নাটক। যা বলার আপনি আদালতে বলবেন। চলুন। তিস্তা, আমি জানি যে তুমি আমাকে একটুও ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, তুমি নিশ্চিন্তে যাও। জেলে গিয়ে প্রতি সপ্তাহে আমি তোমার সঙ্গে দেখা করে আসবো সোনা, আমি দেখা করে আসবো। আসো। একটা কথা সব সময় মনে রেখে দিও, প্রদীপের সলতেটা যখন নিভে যায় না তপ করে জ্বলে ওঠে। তোমারও যে সলতে শেষ হয়ে গেছে বিলাস বর্মন, যেটুকু সলতে বেঁচে আছে একদিন সেটাও পুড়ে ছাই হয়ে যাবে। বিলাসবাবু, আমি কয়েকটা ফোর্স করে দিচ্ছি, দরকার হলে আপনি একবার ফোন করে নেবেন। আপনি বডি থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করুন। আসুন। ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। কেবল বারবার ওই তিস্তার কথা মনে পড়ছে। আচ্ছা আপনারা কি বলেন, ওই তিস্তাকে আমি মিথ্যে অভিযোগ দিয়ে ওকে জেলে পাঠিয়ে দিলাম। আমি কি ভুল করেছি? একা লাগছে, বড় একা। আচ্ছা কেউ কি নেই আমার এই একাকিত্বের মেঘ কাঠিয়ে দিয়ে একটুখানি আশার রশ্মি নিয়ে এসে বলবে? স্যার। কে? What a pleasant surprise! বিশ্বাস করো এই মুহূর্তে আমি তোমার কথাই তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? তোমার শরীর টরীর খারাপ নাকি? না স্যার, ঠিক আছে। আসলে কি হয়েছে প্লিজ বিশ্বাস করো। এই সময় আমি বড্ড একা। তোমার এরকম গোমরা মুখ আমার একদম ভালো লাগছে না। কি হয়েছে বলো। একটা সত্য। না সত্য না, সত্য শিব আর সুন্দরে মিলিত সত্তা, যেটা আমাকে একটা জীবন সত্যের মুখোমুখি এনে দাঁড় করে দিয়েছে, যেটাকে গোপন করা চরম পাপ, আবার প্রকাশ করা তীব্র অপরাধ। আমি ওকে অপা বলছি বলে কেউ যেন ভাববেন না যে আমি পার্থ চ্যাটার্জি। অপা, তুমি সমস্ত কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝাতে চাই আমি আপনাকে অনেক কিছু বলতে চাই, কিন্তু একটা অনাগত ভয় আমার
চেপে ধরছে স্যার। আরে দূর পাগলি, আরে এতে ভয় পাওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, এই আমি আমার বাহু বন্ধনের মধ্যে তোমাকে আবদ্ধ করলাম। এবার বলো তো কি হয়েছে, বলো বলো বলো। আমি তুমি আমি আমি আপনার সন্তানের মা হতে চলেছি। ও পরাজিতা, তুমি জানো না আমাকে কত কত আনন্দ দিলে। বিশ্বাস করো, তুমি সত্যি বলছো তো? সত্যি অপরাজিতা, আমি রিয়েলি ভেরি হ্যাপি। বিশ্বাস করো যে সুখবরটা পাওয়ার জন্য আমি দীর্ঘ 10 বছর ধরে আমার এই পৃথিবীতে হৃদয়টা তড়পে মরেছে। তুমি আমার সেক্রেটারি হয়ে সেই সুসংবাদ আমাকে দিয়ে, জানো না তুমি আমাকে কতটা আনন্দ দিয়েছো। বিশ্বাস করো। আপনি সত্যি আনন্দ পেয়েছেন? আমি না ঠিক বিশ্বাস করতে পারছি না স্যার। আসলে না আপনাকে ঠিক মানে কি বলবো, ওটাই তো সমস্যা। হ্যাঁ, কেউ আমাকে সচরাচর ঠিক বিশ্বাস করতে পারে না, বুঝলে? বিশ্বাস করো আই এম রিয়েলি ভেরি হ্যাপি। আর শোনো, আর কিন্তু আমাকে আপনি আজ্ঞে নয়, তুমি আর আমি। ও ভালো কথা, ও তিস্তা খুনের দায়ে ও কিন্তু জেলে চলে গেছে। যাবজ্জীবন যে রোল নিশ্চিত, তাই আর কোনো চিন্তা নেই। আজই আমি তোমাকে বিয়ে করে আমার সহধর্মিনীর মর্যাদা দেব। আপনি সত্যি বলছেন স্যার? সত্যি। ওই দেখো, তোমার আর আমার এই কথা শোনার পরে সারা প্রকৃতি কেমন মধুময় হয়ে উঠেছে। ও শোনো পাখি বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। প্রেম আমি কাকে বলে জানি না, ভালোবাসা কার নাম বুঝি না। প্রেম আমি কাকে বলে বুঝি না, ভালোবাসা কার নাম জানি না। শুধু জানি জীবনে সব ভালো তোমার আমার। এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার।
অপরাজিতা, অপা, অপা, আরে আমার বাচ্চার পা মরে গেছে, একটুখানি পেত সুরে বাজনা বাজা অন্তত, বাজা বাজা বাজা। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি, বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি। কিন্তু আমি যে বাধ্য, আমি জোর করে। শ্রাবণ, শ্রাবণ, এই শ্রাবণ, অপরাজিতাকে মেরে দিয়েছে বুঝলি। অপরাজিতা মরে গেছে, আমি ওকে মারতে চাইনি, কিন্তু কেন মেরেছি জানিস? ওর গর্ভে যে সন্তানটা তিলে তিলে বেড়ে উঠছে সে কিন্তু একটা মহাপুরুষ হয়ে জন্মাতো না, সে একটা দ্বিতীয় বিলাস বর্মন হয়ে জন্মাতো। কারণ ওর মধ্যে ছিল লোভ আর আমার মধ্যে ছিল কামনা। তাই লোভের মাটিতে কামনার বীজ দিয়ে কখনো নেতাজি সুভাষচন্দ্র জন্মায় না, একটা দ্বিতীয় বিলাস বর্মন জন্মায়। এক কাজ কর, ওর দেহটাকে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিয়ে যায়। ওর সব জায়গায় কোপ মারবি, শুধু পেটে কোনো ছুরি চালাবি না, কারণ ওখানে আমার সন্তান দ্বিতীয় বিলাস বর্মন ঘুমিয়ে আছে। মার মার মার। তুমি কি করলে ঠাকুর? আমি বেঁচে রইলাম আর আমার অমন জল জ্যান্ত ছেলেটাকে তুমি কেড়ে নিলে। তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হব রে মা, কি করে শান্ত হব? এমন পোড়া কপাল নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, আমি বেঁচে রইলাম, আমার অমন সবল সতেজ ছেলেটা চলে গেল। বাবা, বাবা চলে জানিস মা, বাবাকে জোর করে এই কলুষিত সমাজ থেকে পাঠানো হয়েছে। এ কি হয়ে গেল সিদ্ধার্থ, এ কি হয়ে গেল? আমি গ্রামে ফেরার পরে কি সর্বনাশ হয়ে গেল। আমি বুঝতে পারছি আমার জন্য ওই শয়তানটা এক এক করে সবাইকে শেষ করে দিচ্ছে। আমার জন্যই আজকে কাকা বাবুকে এইভাবে শেষ হয়ে যেতে হলো। না দিদিমণি না, তোমার জন্য কিছুই হয়নি, হয়েছে গ্রামের এই ভীতু কাপুরুষগুলোর জন্য। ওরা যদি সেদিন প্রতিবাদের ঝড় তুলতো তাহলে এভাবে আমাদের কর্তা বাবুকে চলে যেতে হতো না দিদিমণি, চলে যেতে হতো না। না 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 না, আমি আর কারোর ক্ষতি চাই না, কারোর ক্ষতি আমি চাই না। আমি জানি আমাকে হারাবার জন্য, আমাকে দমানোর জন্য ওই শয়তানটা এক এক করে সবাইকে শেষ করে দিচ্ছে। আমি পারবো না, আর কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমি পারবো না। পারতে তোমাকে হবে বনি, পারতে তোমাকে হবে। এতদিন আমি তোমাকে বারণ করেছি, কিন্তু আজ আমি তোমাকে বলছি ওই শয়তানটাকে তুমি কুপিয়ে কুপিয়ে কাটো, অস্ত্র লাগলে আমি তোমাকে অস্ত্র দেবো, তবুকে শাস্তি দাও। হ্যাঁ বন্নি, হ্যাঁ তুই কথা দে, আমাকে কথা দে, আমার ছেলের প্রতি ফোঁটা রক্তের হিসেব তুই কষবি, কথা দে। তোমরা আমার স্বামীর মারার প্ল্যান করছো তাই না? হ্যাঁ, আমিও যে চলে এসেছি ওই বদলানোর সমাজ করতে, ন্যায়ের পতাকা হাতে নিয়ে আমি চলে এসেছি। এ কি বৌদি, তুমি এখানে? কিন্তু আমি
তো শুনেছিলাম ঘুষখোর পুলিশ অফিসার তোমাকে মিথ্যে খুনের দায়ে জেলে পাঠিয়েছে। হ্যাঁ, নিয়ে গিয়েছিলাম আবার ফেরত নিয়ে আসার জন্যে। তুমি? হ্যাঁ, আমি। তোমার এক ছেলে তোমার কাছ থেকে চলে গেছে, কিন্তু এই খারাপ ছেলেটা যে ভালো হয়ে তোমার কাছে ফিরে এসেছে। মা গো, প্রথম যেদিকে পোশাকটা আমি পরেছিলাম, তুমি যদি মায়ের অধিকার নিয়ে চটটা আমার সেদিনই মারতে, তাহলে হয়তো তুষার পাল ঘুষখোর পুলিশ অফিসার হয়ে যেখানে সেখানে হাত পাততো না। মা, সেদিন আমি যাবার সময় বলেছিলাম না যে বলার সময় হলে আমিও বলবো, আজ আমার সেই সময়টা এসেছে। ওই স্কাউন্ডারটার সামনে সেদিন যদি আমি বৌদিকে অ্যারেস্ট করার নাটকটা না করতাম, তাহলে ওর বৌদিকে মেরেই দিত, যে কোনোভাবেই মেরে দিত, হয়তো আমাকেও ছাড়তো না। তাই তো সেদিন গ্রেপ্তার করার নাটক করে বৌদিকে থানায় নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কাগজে কলমে আমি কোনো কেস সাজাইনি। আপনি তো ভাববেন যে আপনার বৌদি কোনো কিছু করতে পারে না, এক গলা গঙ্গা জল দাঁড়িয়ে কেউ যদি বলে সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন। তাই তো সেদিন ওই যৌতুকগৃহতে আগুন লাগানোর আগে আমি যৌতুকগৃহ থেকে এই লক্ষ্মী প্রতিমা বৌদিমণিকে আমি আবার ফেরত নিয়ে আসলাম এই মন্দিরের প্রতিষ্ঠা করার জন্য। অফিসার, সেই ভুল বুঝলেন, বড় দেরিতে ভুলটা বুঝলেন। জানি আমি ক্ষমার অযোগ্য, তাই আপনারা এখন আমায় যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো। বলুন আমার কি করতে হবে, বলুন আপনার বলুন। ফিরিয়ে দিতে হবে আমার ছেলেকে, বল পারবি? কুমা, ফিরিয়ে দিতে হবে আমার নাতির স্বপ্নকে, বল পারবি? ফিরিয়ে দিতে হবে এই বন্দির সম্মানকে। হ্যাঁ, আমি জানি এর কোনোটাই তোরা ফিরিয়ে দিতে পারবি না, কারণ যা যাবার সে তো আমারই গেল। তাই তো ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে ঠাকুরকে বলবো, ঠাকুর, এইভাবে যদি দিনের পর দিন আমাদের উপর তোমরা অত্যাচার করো, তাহলে একদিন না একদিন মর্ত থেকে তোমাদের পুজো বন্ধ হয়ে যাবে। কেন করবো তোমাদের পূজা? শুধু ব্যথা বেদনা যন্ত্রণা ছাড়া তোমরা তো আমাদেরকে আর কিছুই দিতে পারোনি। আমরা যত কাঁদি তোমরা তত হাসো। তাই পুত্র হারা এক মা তোমাদেরকে অভিশাপ দিচ্ছে। ওগো ঠাকুর, কোনো না কোনো দিন আমাদের মতো তোমাদেরও মুখের হাসি বিলিয়ে যাবে, তোমাদের হাসি শুকিয়ে যাবে। ঠাম্মা, প্রশান্ত তুই ঠাম্মার কাছে যা। কাকাবাবু মারা যাবার পর ঠাম্মা যেন কেমন পাগলের মতো হয়ে গেছে, যদি কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলে তুই শিগগির যা। আল্লাহ ভগবান, দিদিমণি আপনি নিশ্চিন্তে থাকুন, ঠাকুমার কিছুই হবে না। আমি ঠাকুমার কাছে যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা ছোট্ট কথা বলে যাচ্ছি দিদিমণি। ওই বুড়ি মানুষটার চোখে চলে পিছল হয়ে যাবে বিলাস বনে চলার পথ, আর ওই পথে পা পিছলে যখন পড়বে ও হারামি উঠে আর দাঁড়াতে পারবে না, হারামির নজর পেয়ে যাবে। বৌদি, আজ আমার কিছু করার নেই, তুমি মনকে শক্ত করো। দেখো, হাজার হোক ওই লোকটাই তো তোমার স্বামী, যার মঙ্গল চিন্তায় তুমি প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরো, যার মঙ্গল চিন্তায় তোমার কপালে মস্ত বড় সিঁদুরের টিপ, তোমার হাতের শোভা বাড়ানো এই শাখা পলা, এগুলোর আজ আমার কাছে কোনো মূল্য নেই বৌদি, বিশ্বাস করো কোনো মূল্য নেই। বলি, এত চিন্তা করছিস কেন? দেখ, আমার স্মৃতির সিঁদুর মুছে গেলে না লোকে বলে যে বিধবা হয়ে গেছে, কিন্তু সেই বদলটা আজকে আমি বদলে নিজের সিঁদুর আমি মুছে দিলাম। হ্যাঁ বর্ণি, দেখিস বর্ণি, আজ আমি ওই বিলাস বর্মনের কাছ থেকে সরে গেলাম। কাল ওকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কোনো লোক পাবে না, কোনো লোক এগিয়ে আসবে না, ওই রাস্তা করে ওকে ফেলে দেবে। চিল শগুন উপোস করে থাকবে, তবু ওর মাংস কেউ ছোবে না। বেশ, আমি তাহলে চললাম। কোথায়? ওই বিলাস বর্মনের কাছ থেকে তার শেষ নিঃশ্বাসটা ছিনিয়ে নিয়ে আসার জন্য। আইন তুমি নিজের হাতে নিতে পারো না। আইন? কোন আইনের কথা বলছেন অফিসার? যেদিন ওই জানোয়ারটা আমাকে ধর্ষণ করেছিল সেদিন আপনার আইন আধ্যাত্মিক কাজ গিয়েছিল। যেদিন ওই শয়তানটা অধিকারী কাকাকে খুন করেছিল সেদিন আপনার আইন হাসপাতালের বেডে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। যেদিন ওই জানোয়ারটা অপরাধী
আপনাদের আইনকে ছোটবেলা থেকে কেউ পোলিও খাওয়ায়নি, তাই সে আজ পঙ্গু হয়ে গেছে অফিসার, পঙ্গু হয়ে গেছে। কি বা করার আছে আপনার অফিসার? কি বা করার আছে? আপনি বড় জোরে বিলাসবর মুখকে অ্যারেস্ট করবেন, আদালত প্রমাণ চাইবে, প্রশ্নে তদন্ত কমিশন, তারপর দিনের পর দিন ধরে চলবে প্রমাণ জোগাড় করার চেষ্টা, সপ্তাহের পর সপ্তাহ ধরে চলবে জেরা করা নয় আড্ডাবাজি, মাসের পর মাস ধরে চলবে চার্জশিট লেখার কাজ, তারপর জজ সাহেবের কাছে শুরু হবে বিচার। কালো পর্দায় চাপিয়ে আমাদের মতো সাংবাদিকরা সেই সব চাল ও জবাবকে রসালো খবর করে সংবাদপত্রে ছাপবে। তারপর ঘড়ির কাঁটা 5টার ঘরে পৌঁছলে জজ সাহেব আবার পরের ডেট দেবে। এভাবে ডেটের পর ডেট দিতে দিতে কেটে যাবে বছরের পর বছর। তারপর জনগণ ভুলে যাবে খবর, কেটে যাবে অনেক ইতিহাস। কিন্তু আবার বন্দি কোনোদিন কি মুছতে পারবে তার কপালে লেপটে যাওয়া কলঙ্কের কালি? আবার ঠাকমা কোনোদিন কি বের হবে তার ছেলেকে? আমি কি বুঝতে পারবো হারিয়ে যাওয়া স্মৃতিকে? না, কেউ পাবো না। আমরা কেউ কোনোদিন আমাদের হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরে পাবো না, কারণ ওই জানোয়ারটা সকলের বুকে ছবল মেরেছে, কাল লাগেনি বিষাক্ত ছবল, আর সেই ছবলে আমাদের এই সমাজটাই আজ বিষে নীল। তুমি ঠিক বলেছো ধরিত্রীমা, তুমি ঠিক বলেছো। এই যে স্যার, আপনি আছেন, জানেন স্যার, আমার পিস্তলটা না ওরা কেড়ে নিয়েছে। যদি আপনি সুপারিশ করতেন তাহলে পিস্তলটা ফিরত নয়, তাহলে আমার ধরিত্রীমাকে যেন অপমান করেছে তাদের বুকে চালাবো তুম করে গুলি। বাবু, এই যে সাংবাদিক, এবার তুমি বলে ওঠো জনগণের উদ্দেশ্যে। ওরে ঘুমিয়ে থাকা মানুষের দল, ছাড় দীর্ঘশ্বাস। আর কতকাল থাকবি ঘুমিয়ে? কেটে গেছে 12 মাস। আর কতকাল সহ্য করবি ওদের অত্যাচার? আর কতকাল মুক্তি বুঝে মানবি ভ্রষ্টাচার? জনগণ, এবার তুমি বলে ওঠো। তোমার খবর পেয়েছি রানার, পেয়েছি যে মনে বল, তাই তো করছি লড়বো বলে বিদ্রোহীদের দল। এবার তুমি বলে ওঠো। স্যালুট মারছি তোদের, আমি স্যালুট মারছি ভাই। স্বাধীন এবার আমিও হব, বলার কিছুই নাই। ধরিত্রীমা, সাংবাদিক তোমার পাশে, জনগণ তোমার পাশে, প্রশাসন তোমার পাশে। এবার কি তুমি বলবে না, জ্বালাবে না আগুনের হাতিয়ার? এবার বলবে নাকি ওই অন্যায়ের প্রতিকার? হ্যাঁ, করবো, নিশ্চয়ই প্রতিকার করবো। অন্ধকারের বুক চিরে আছে দেখাবো পথের আলো, মুছে যাবে যত হাতে যত সব আবর্জনার কালো। পায়ের চাপে কাঁপবে মাটি, কুচকে উঠবে ভুরু। স্বাধীনতার সত্তা ফেরাতে মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধ শুরু, আগুন লাগানো শুরু, আগুন লাগানো শুরু, অচল লড়াই শুরু, অচল লড়াই শুরু। শালা বিশ্বাস করি না শালা, কাউকে বিশ্বাস করি না। তাই তো শালা বউটাকে আমি মিথ্যে কেস চাইছি, ওকে শালা জেলে ঢুকিয়ে দিয়েছি। অপরাজিতা যে আমাকে ভালোবেসে আমার সন্তানের মা হয়েছিল, ওকে আমি শেষ করে দিয়েছি। ভালো লাগছে না শালা, কাউকে ভালো লাগছে না। এখন শুধু বাংলাদেশে রিলিজের জন্য ওয়েট করছি। ও শালা প্রশান্ত যতক্ষণ না আসে একটা শালা গান গেয়ে, হ্যাঁ, বেহাদ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে তুমি থাকো বন্ধু আমার
ভালোবাসে বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরা বাজে গো সদা তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরা বাজে গো সদাই কথার সুরে সুরের ভ্রমর তাই তো সবাই ভালোবাসে এই আসরে তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার বিলাস, দেখ বাবা বিলাস, তুই ছিলি আমার সন্তানের মতো। তোর বাবা ছিল আমার প্রকৃত বন্ধু। তার কত আশা ছিল ছেলে দেশের মুখ উজ্জ্বল করবে, ভালো মানুষ হবে। তুই অনাথ হয়ে আমার কাছে এসেছিলি, আমাকে শেষ করলি, আমার স্ত্রীকে শেষ করলি, আমার বিষয় সম্পত্তি যা কিছু ছিল সব আত্মসাৎ করলি। তারপরও তো শান্তি হলো না। শেষে কিনা আমার নিষ্পাপ মেয়েকে, যে তোকে দাদার আসনে বসিয়েছিল, তাকে করলি বলাৎকার। ওরে পাষণ্ড, সীতাকে অপমান করে রাবণ পর্যন্ত ধ্বংস হয়েছিল। মা দুর্গার হাতে নিধন হতে হয়েছে সর্বশক্তিমান অসুরকে। বিলাস বর্মন, তোর এই অহংকার শীঘ্রই শেষ হবে, শীঘ্রই শেষ হবে, শীঘ্রই শেষ হবে। মিথ্যে 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 সারা সব মিথ্যে, সব মিথ্যে। এরা কারোর কথা দাম নেই, কারোর কথা দাম নেই। ওই সালা প্রশান্ত বললো রাত 10টার সময় আমার বাংলাদেশের ইলিশ সালা এখনো দেখা নেই। এদিকে ইলিশের জন্য আমার জিপ থেকে লাল ঝরে পড়ছে। God Allah Bhagavan, sorry for my late. I am very sorry for my president. সালা লেট করে এলি, তাও সালা একা এলি। লেট করে এলি কেন রে? সালা কি করবো, কিন্তু 1 ঘন্টা 31 মিনিট লেট। কেন ট্রেন লেটে চলছে কেন? কিভাবে চলবে স্যার? দিন রাতের মধ্যে রেলমন্ত্রী পাল্টাচ্ছে। কারা, কখন, কিভাবে, কোথায় গাড়িগুলি বুঝে উঠতে পারছে
নিকুচি করেছে তোর রেল আর রেল মন্দির। আমার আমার বাংলাদেশে ইলিশ কোথায়? সালা বন্যির আইডিয়াই ঠিক। সালা মালকে ফিডিং প্যারিস্টের মতন সালা কেলিয়ে পড়ে গেছে। বিলাস, তোমার উপরে যাওয়ার টিকিট সালা কনফার্ম হয়ে গিয়েছে। সালা বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এবারে ধরেছি তোমার বদিপু পড়ান। সালা ঘুঘু দেখেছো, হাত দেখুনি। তোমাকে আজকের আমরা সবাই দেখিয়েই তবে ছাড়। ইলিশ কোথায়? ইলিশ এই শালা আমার সঙ্গে একদম এদিক ওদিক করবি না। শালা আমার ইলিশ নিয়ে তারপর আমি তোর সব টাকা দেবো। যা আল্লাহ ভগবান, কথাটা কমপ্লিট করতে দিন স্যার। বল বল বল। বাংলাদেশের ইলিশ তার কোনোদিন মিথ্যে কথাই বলে না। আপনি 50,000 ছাড়ুন, একটা মিস কল দিলে ইলিশ লাফাতে লাফাতে এখানে এসে পৌঁছে যাবে। তুমি কি আমাকে তুমি আমাকে কি মনে করছো? শালা আগে টাকা দেবো? না না না, আগে মাল তারপরে টাকা। আল্লাহ ভগবান, কথাটা কমপ্লিট করতে দিন। বল বল। হ্যালো, হ্যাঁ বিরাজ বাবু বলছেন তোমাকে দেখার পর তবে পেমেন্ট ডাউন করবেন। ओके ओके ओके। पहला रुपया चाहिए 1 लाख रुपया, बाद में काम हो जाएगा। বাংলাদেশের ইলিশ না আমার কোলবালিশ দেখি একটু। টাকা না দিয়ে ওনাকে টাচ করলে বাড়ি বাস্ট হয়ে যাবে। বালিশ তো বোম বোম ম্যাডাম বোম। বাবা সারা টাকার জন্য কি আমি আমার বাংলাদেশের ইলিশকে ছেড়ে দেবো? এই রে এই রে तो टाका है ना देख लीजिए पसंद जी, वो 1 लाख रुपया देख लीजिए। 1 लाख रुपया बाद में 5 लाख रुपया बन जाएगा। 1 लाख টাকা কিভাবে 5 লাখ টাকা হয়? यस सर, 1 লাখ টাকা 5 লাখ হয়ে যেতে পারে। হতেও পারে স্যার, এই 5 লাখ টাকা 1 লাখ হয়ে যেতে পারে। আরে কি হয়েছে সেটা বলবি তো। স্যার এই যে টাকাটা স্যার কিভাবে কোথায় খরচা করব স্যার আপনি বুঝতে পারছেন না স্যার। এই 1 লক্ষ টাকা দিলে দুটো খাঁটি জাপানি পিস্তল বর্ডার থেকে চলে আসবে। আরে খাঁটি মালাদের জন্য নেতা মন্ত্রী ফিলিস্টার বড় বড় ব্যবসায়ী ম্যান সবাই হাত বাড়িয়েই রেখেছে। এই কারবারের জন্য ঘর বাড়ি জায়গা জমি কল কারখানা কিছুই লাগছে না, শুধু চাই মাথার বেন। তাহলে এই টাকা দেশ বিদেশের টাকা, এই টাকা বিদেশের ব্যাংকে রাখো আর বের করে নিয়ে মাঝে মাঝে মজা লট মজা। খুব খুব ভালো কথা। पसंद जी ওনার কাছ থেকে ওনার যন্ত্রটা লিজিয়ে না। আমার জন্য না না না, আসলে আমি এটা সন্ধ্যের পরে হাতছাড়া করি না। তুমি এক কাজ করো প্রশান্ত, তুমি কালকে এসো, এসে আমার এই পিস্তলটা নিয়ে যাও। यस স্যার, ঠিক আছে কালই সকালে নিয়ে যাব। আরে বিলকুল গাধা কি তড়। এই গাধা কাকে বললে তুমি? গাধা না 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 স্যার, আপনাকে গাধা বলি, আপনাকে গাধা বলি, আপনাকে পিস্তলটাকে গাধা বলেছি। আমার সামনে পিস্তলটা গাধা? তুমি জানো এই পিস্তল দিয়ে আমি বনপলাশি কতজনকে মার্ডার করেছি? এটা এটা ওই দা কোম্পানি থেকে কেনা আমার ভালো পিস্তল। এই দেখো বিছানা দেখো দেখে 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 দেখো। আসুন ম্যাডাম। दोनों ही 80 सेंचुरी का माल है। लीजिए साहब, দুটো কি आपका जंतर है। তৈরি দেখুন তাহলে স্যার আমার কাজ সাকসেসফুল। তাহলে স্যার আমি চলি। চলে যাও চলে যাও, আমাকে একটু একা থাকতে চলে যাও। যাচ্ছি ম্যাডাম জি, সব দিক খেয়াল করবে। আমার বাংলাদেশে এলি এই যে সোনা সব চলে গেছে, এবার আমরা দুজন শুধু এনজয় করবো। এনজয় আয় আয় আসমানি কবুতর, 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 আয় আয় আসমানি কবুতর। আমার দিল জমিনের রাতটুকু তুই একটু আরাম কর, আমার দিল জমিনের রাতটুকু তুই একটু
আমি আপনার আমি বিশ্বাসই করতে পারবো আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনাকে বাঁচাবো স্যার। সবাই ঘিরে ফেলেছে, এগিয়ে আসছে স্যার। পালান পালান স্যার। সবনে কি কথা বলে গেল? তার মানে চারিদিকে ঘিরে ফেলেছে, তার মানে আমার না 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 আমাকে কেউ তো আমি বরং পালাই। কোথায় পালাবে? তোমার পালাবার সব রাস্তা। বলছিলাম কি আমার বাংলাদেশে রিলিজ মাই ফেভারিট কোলবালিশ। আমি এক্ষুনি আসছি, তুমি একটু ওয়েট করো। কোথাও যাবার রাস্তা নেই, তোমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এই তোমার গলাটা এরকম চেনা চেনা লাগছে কেন? আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছিস, আমাকে ভুল পথে চালিত করছিস। সব কটাকে শালা একসঙ্গে মেরে দেবো সব। তুই তুই আমার জীবনের মূল শত্রু, তাই তোকে আমার কাছে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো আমার বিষয় সম্পত্তি সব সব এই গ্রামের মানুষের জন্য লিখে দেবো, সব গ্রামের মানুষের জন্য লিখে দেবো। তুই ভাবলি কি করে তোর পাপের সম্পত্তি গ্রামের সাধারণ মানুষ ভোগ করবে? তোর তো জীবন শেষ হয়ে গেছে। আমি তোকে কথা দিয়েছিলাম তোর কফিনের শেষ পেরেকটা আমি বুঝবো, তাই তোর প্রথম গুলি করবো তোর ডান পায়ে, তারপর গুলি করবো তোর বাঁ পায়ে। দেরি করছো কেন? আমার পিছনে সব কটা গুলি দিয়ে শয়তানটা ত্যাগ করে ছাদ। দুলাবাবু আপনি এসেছেন, আমাকে বাঁচান। দুলাবাবু আমাকে বাঁচান। এই দেখুন এরা জোর করে আমাকে মেরে দিচ্ছে। আমাকে যে দিনের পর দিন পাপের কাজ করানোর ঝুমা তোর একটিবারও মনে পড়েনি যে আমি একজন আইনের রক্ষক? তুমি শালা সাধু বলে আছে, আমি আর চোর বলে, তাই না? তোকে আমি ছাড়বো না। শয়তানটাকে গুলি করে মারো। কি এটা মশাল, ওই শয়তানটাকে জ্বালাবো বলে মশাল। আমি বলে গেলে তুমি বিধবা হয়ে যাবে। তিস্তা আমাকে বাঁচাও। তিস্তা না না তিস্তা তিস্তা আমাকে বাঁচাও। ঠিক এমনি করে আমার বাবা আমাকে মারতে চেয়েছিল, ওই শয়তানটা মাছ হাতে দেয়নি। না না বৌদি, এই কাজটা তোমরা কেউ করবে না, এই কাজটা করব আমি। আমার বোন, আমার আদরের ছোট বোন বলি আমার বাচ্চা বোন। তোর বাচ্চার পথ শেষ হয়ে গেছে। এতদিন পরে বোন অনেক পাপ করছি, অনেক পাপ। মার ওকে পুড়িয়ে মার। এতদিন আমি অনেক মিথ্যাকে সাজেছি, আজ একটা সত্যিকে সাজাবো যে অগ্নিদগ্ধ হয়ে মৃত সমাজ বিরোধী বিলাস বর্মন। আমার স্ত্রীর হত্যাকারীকে আমি মারতে পারলাম না। বাবু আপনি? হ্যাঁ আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। যেদিন সঞ্জুবাবু খুন হয়, সঞ্জুবাবু মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় আমিও সেই সঙ্গে ছিলাম। কিন্তু সব উঠলো প্রচণ্ড ঝড় বৃষ্টি, সেই শ্মশান যাত্রীর মধ্যে আমি পথ হারিয়ে রাস্তায় পড়ে গেলাম। আমার জ্ঞান ফিরে পেলো, তারপর আমি লালবাজার সুপারিশ করে আবার আমি ফিরে পেয়েছি। এবার বলুন একে খুন করেছে কে? আমি জানি পুণ্যের ভাগ সবাই নিতে চায়, তাই সবাই বলছে বিলাস বর্মনকে খুন করেছে, কিন্তু এই পুণ্যের ভাগটা তো আমি কাউকে দিতে চাই না। তাই নারায়ণদা আমি স্বীকার করছি, এই বিলাস বর্মনকে
অগ্নিদগ্ধ করে খুন করেছি আমি। আপনি শ্মশান মনে বন্ডিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। ওকে স্যার। চিন্তা করিস না দাদা, বিশ্বাস কর, এ নিয়ে আমার মনে এতটুকু অনুশোচনা নেই, এতটুকু কষ্ট নেই, এতটুকু দুঃখ নেই। আমি জানি আমার বনপলাশী গ্রামকে আমি তোমাদের সবার হাতে তুলে দিয়ে গেলাম। আমার এই বনপলাশী গ্রামকে তোমরা সুন্দর করে সাজিয়ে রেখো। তোমরা চিন্তা করো না, ভবিষ্যতে কখনো কোনোদিন যদি আবার এই বনপলাশী গ্রামে বিলাস বর্মনের মতো কেউ জন্ম নেয়, তাহলে আবার ফিরে আসবে এই বনপলাশীর বন্যী শিখা। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো সংকুচিত শালিকের বেশে। আবার আসিব ফিরে Audio Jungle.